দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্পোর্টস বাংলা নিয়মিত আয়োজন ইনসুইং এ। আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার শাওন। বরাবরের মতোই আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন স্পোর্টস বাংলার এডিটর জনাব এম কাইসার। সুপার এইটের প্রথম ম্যাচ বাংলাদেশ শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে হার দিয়ে শুরু করলো, যেটা বৃষ্টিবিঘ্নিত কারণেই যে ম্যাচটা বাংলাদেশ পুরোটা অস্ট্রেলিয়াকে খেলতে হয়নি। 100 রান তারা চেস করার পর তারা 28 রানে ম্যাচটা জিতেছে। এবং বাংলাদেশ যে অ্যাপ্রোচে ব্যাটিং করেছেন, ম্যাচ শেষে ক্যাপ্টেন নাজমুল শান্ত বলেছেন যে আমরা 170 করলে হয়তো বা ফলাফল ভিন্ন হতে পারতো। তো উইকেট সব মিলিয়ে যেমন ছিল, কিংবা বাংলাদেশ যখন ব্যাট করেছে তখন মনে হয়েছিল যে খুব পেসারদের জন্য খুব সহায়ক একটা উইকেট বাংলাদেশ পারছিল না। যখন বাংলাদেশ বল করেছে তখন মনে হয়েছে যে না, উইকেটটা আসলে ব্যাটিং ফ্রেন্ডলি। আসলে এটা তো আমাদের ক্রিকেটের একদম চিরাচরিত একটা নিয়ম হয়ে গিয়েছে কিনা, যে বাংলাদেশ যখন ব্যাট করে সেটা তখন হয়ে যায় বোলিং পিচ, যখন বল করে তখন সেটা হয়ে যায় ব্যাটিং পিচ। কাইসার ভাই, আপনার কাছে এটাই জানতে চাইবো যে আসলে এখানে কি সেই পুরনো টার্মটাই কি আবারও বিরাজমান কিনা বাংলাদেশের জন্য? ধন্যবাদ শাওন। আসলে বাংলাদেশ আপনি দেখবেন যে স্কোর বোর্ডে লেখা উঠেছে যে বাংলাদেশ এই ম্যাচটা হেরেছে বৃষ্টি আইনে এবং অস্ট্রেলিয়া জিতে নিয়েছে বৃষ্টির কারণে, অর্থাৎ যে ডাকওয়েট লুইস মেথড অনুযায়ী যে ম্যাচটা নির্ধারিত হয়েছে। কিন্তু তার আগে বাংলাদেশ এই ম্যাচটা হেরে গিয়েছে। কোথায় হেরে গিয়েছে? আমি মনে করি যে বাংলাদেশ এই ম্যাচটা হেরে গিয়েছে ব্যাটিং এই। কারণ এই উইকেটে যেরকম ভাবে ব্যাটিং করার কথা ছিল সেরকম ভাবে ব্যাটিং বাংলাদেশ দল কিন্তু করতে পারেনি। আপনি পুরো দলটার ব্যাটিং বিশ্লেষণ যদি করতে বলেন তাহলে দেখবেন যে শুধুমাত্র দুজন ব্যাটার কিন্তু রান করার মতো অবস্থায় পৌঁছেছিলেন, বাদ বাকিরা কিন্তু তেমন কেউ রান করতে পারেননি। 5জন ব্যাটার আপনার সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন। আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে এই টাইপের উইকেটে আপনি যখনই সেট হয়ে যাবেন তখন আপনাকে কিন্তু একদম শেষ করে দিয়ে আসতে হবে অথবা ফিনিশিং লাইন পর্যন্ত যেতে হবে, যে কাজটুকু বাংলাদেশের কোনো ব্যাটার করতে পারেননি। লিটন দাস শুরুটা ভালো করেছিলেন, কিন্তু এই ম্যাচে তাকে দেখে মনে হয়েছে যে টি-20 বা রান করাটা বা ব্যাট করাটা অনেক কষ্টকর একটা বিষয়। কারণ 25 বলে তিনি 16 রান করেছিলেন, মাত্র 2টি বাউন্ডারি হাঁকিয়েছিলেন। তার উদ্দেশ্যটা ছিল যে উইকেটে একটু সেট হয়ে তারপর আমি হয়তো লম্বা ইনিংস খেলবো। উইকেটে তিনি 25টি বল খেলার পর তো টি-20তে আপনি একজন ব্যাটসম্যানকে সেট বলতেই পারেন। উইকেটে সেট হয়েছিলেন, কিন্তু যে কায়দায় তিনি আউট হয়েছেন, অ্যাডাম জাম্পাকে তিনি স্লগ সুইপ করতে গিয়ে আউট হয়েছেন, এরকম ভাবে অনেক ম্যাচে তিনি আউট হয়েছেন। এবং সেই সময়টায় এই ধরনের শর্টস খেলাটা তার জন্য সঠিক হয়েছিল কিনা সেটাও এখন নিশ্চয়ই দেখার বিষয়। আর টি-20তে একটা জিনিস হইলো যে আপনি এখানে শর্টস খেলবেন, অবশ্যই শর্টস না খেললে আপনি তো রান পাবেন না, কিন্তু টাইমিংটা এবং আপনার শর্ট সিলেকশনটা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, সেটা আপনাকে মাথায় মনে রাখতে হবে। সো ব্যাটিং এ বাংলাদেশ দল এখানে ভালো রান করতে পারেনি। উইকেট ছিল আপনার ব্যাটিং উইকেটে ছিল, একটু স্লো উইকেট ছিল শুরুর দিকে, কিন্তু তারপরে যত সময় গিয়েছে এখানে ব্যাট করাটা খুব সহজ একটা বিষয় ছিল। উইকেটের অজুহাত এখানে কোনো কিছুতেই খাটে না। অজুহাত একটাই, সেটা হলো যে বাংলাদেশ এই উইকেটে যেমন কায়দায় ব্যাট করা উচিত ছিল সেটা দুজন ব্যাটার বাদ বাকি আর কেউ করতে পারেননি। তো একটা টি-20 ম্যাচে আপনি যখন বড় স্কোর করতে চাইবেন, স্কোর বোর্ডে যখন 180 170 রান বা 90 রান করতে চাইবেন, সেখানে শুধুমাত্র দুজন ব্যাটারের উপর নির্ভর করলে আপনি হয়তো ভিত্তিটা পাবেন কিন্তু সেই মূল স্কোরটা পাবেন না, যে কাজটা আজকে হয়েছে। শুধুমাত্র দুজন ব্যাটার রান করেছেন, এখানে নাজমুল হোসেন শান্ত রান করেছেন এবং মিডল অর্ডারে তাহিদ হৃদয় রান করেছেন, যেটা ধারাবাহিক তার কাছ থেকে এই টুর্নামেন্টে দেখাই যাচ্ছে। একমাত্র ধারাবাহিকভাবে তিনি পারফরমেন্স করে যাচ্ছেন এবং আজকে তিনি যে কায়দা খেলেছেন সেটাও টি-20 সুলভই খেলেছেন। নাজমুল হোসেন শান্ত রানে ফিরেছেন, সেটা একটা স্বস্তির বিষয়, কিন্তু তার উচিত ছিল যে আরেকটু বড় স্কোরটা আরেকটু বড় করে দিয়ে আসাটা, যে কাজটা করেছেন ওপেনার ডেভিড ওয়ার্নার। সো বাংলাদেশ দল যে এই উইকেটে যে ধরনের ব্যাটিং করার উচিত ছিল সেই ব্যাটিং এর সুযোগটা পেয়েছিল এবং আগে ব্যাটিং করার একটা সুযোগটা পেয়েছিল। এখানে নিশ্চিতভাবে এই উইকেটে 180 বা 185 রান করলে এই ম্যাচে অস্ট্রেলিয়াকে একটু বেশি চাপে ফেলা যেত, সেই সুযোগটা বাংলাদেশ দলের সামনে ছিল, কিন্তু বাংলাদেশ দল সেটি করতে পারেনি। সো টপ অর্ডারে শুধুমাত্র আপনি বলতে গেলে এই ম্যাচ থেকে বাংলাদেশ যা পেয়েছে, আপনি যদি আমাকে বলতে বলেন তাহলে আমি বলবো যে টপ অর্ডারে নাজমুল হোসেন শান্ত রানে ফিরেছেন, এটাই একটা স্বস্তির বিষয়। তবে শুধুমাত্র একজন বা দুজন ব্যাটারের উপর নির্ভর করে আপনি কখনোই স্কোর বোর্ডে বড় সঞ্চয় করতে পারবেন না, আপনাকে বাদ বাকি আরো অনেক সাপোর্ট প্রয়োজন হবে। সো 5জন ব্যাটার, যেটি বললাম যে 5জন ব্যাটার আপনি এখানে সিঙ্গেল ডিজিটে আউট হয়েছিলেন। রিশাদ হোসেনকে আজকে এখানে নামানো হয়েছে, আমরা নিশ্চয়ই সেই বিষয়টা একটু আলোচনা করবো কেন তাকে নামানো হয়েছিল। আগে তিনি যে ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়েছিলেন সেখানেও রান করতে পারেননি এবং সবচেয়ে বড় সমস্যার কারণটা হয়েছে আমার কাছে মনে হচ্ছে এখানে যে আপনি দেখবেন যে সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদের মিডল অর্ডার থেকে কোনো কন্ট্রিবিউশন না থাকার কারণেই বাংলাদেশের স্কোরটা 140 রানে আটকে গিয়েছে। অস্ট্রেলিয়ার মতো একটা চ্যাম্পিয়ন দলকে আপনাকে আটকাতে হলে এবং এইরকম ব্যাটিং উইকেট আটকাতে হলে 140 রান কোনো রানই না। এত মামুলি সঞ্চয় দিয়ে অস্ট্রেলিয়ার মতো চ্যাম্পিয়ন দলকে আপনি আটকাতে পারবেন না, যে কাজটা অস্ট্রেলিয়া করে দেখিয়েছে। হয়তো অনেকে মনে করছিলেন যে বৃষ্টি আসার পরে হয়তো
টার্গেট আর একটু বেড়ে যাবে, কিন্তু অস্ট্রেলিয়া ব্যাটিং এর শুরু থেকে নেমেই এই কথাটা মাথায় রেখে কিন্তু ব্যাটিংটা করেছিল যে এই ম্যাচে বৃষ্টি আসতে পারে, এবং এই কারণে তারা শুরু থেকেই রান রেটে অর্থাৎ ডার্কউইথ লুইস মেথড অনুযায়ী যে পার স্কোর থাকে সেই পার স্কোরে বাংলাদেশের যে তারা যেন এগিয়ে থাকে এই চিন্তাটা তাদের মাথায় ছিল। এই কারণে তারা ব্যাটিং পাওয়ার প্লেতে একটু আসলে পাওয়ার দেখিয়েছে। 6.5 ওভারে তারা ব্যাটিং ওপেনিং জুটিতে 65 রান তুলে ফেলেছে। আমি মনে করি যে ম্যাচের এগিয়ে যাওয়ার বিষয়টা অস্ট্রেলিয়ার সেখানেই সম্পূর্ণ করে ফেলেছিল। এই কারণে তারা জানতো যে দ্বিতীয় দফা বৃষ্টি আসলেও তাদের জন্য এই ম্যাচ জেতাটা তেমন কঠিন কোনো বিষয় হবে না। তো বাংলাদেশ দলের সামনে একটা ভালো সুযোগ ছিল, ভালো ব্যাটিং উইকেট পেয়েছিল বাংলাদেশ দল, কিন্তু সেটা ইউটিলাইজ করতে পারেনি। সুযোগ আপনার সামনে আসবে, ক্রিকেট আপনাকে সুযোগ দিবে, কিন্তু সেটা যদি আপনি ব্যবহার করতে না পারেন তাহলে দিন শেষে কিন্তু আফসোস হয়েই থাকতে হবে। এই কারণে ম্যাচ শেষে নাজমুল হোসেন শান্ত বলছিলেন যে আমরা এখানে আরো 30 বা 35 রান যদি করতে পারতাম তাহলে হয়তো ম্যাচটা অস্ট্রেলিয়ার জন্য আরেকটু চ্যালেঞ্জিং হতে পারতো। সেটি করার সুযোগ তার দলের সামনে ছিল, কিন্তু সেই সুযোগটা নষ্ট করেছে বাংলাদেশ। শান্তর কথায় যখন আসলো, শান্ত বলেছেন যে বাংলাদেশের টপ অর্ডাররা বিগত কয়েকটা ম্যাচ রান পাননি, আজকে লিটন রান পেয়েছেন, শান্ত রান পেয়েছেন। আমরা যদি স্কোরকার্ডটা দেখি, লিটন 25 বলে করছেন 16 রান, শান্ত 36 বলে 41 রান। আসলে এমন উইকেটে যেখানে রান হচ্ছে নিয়মিত, এমন উইকেট আসলে এই রান কি আসলে কি স্বস্তির কারণ হতে পারে কিনা? না দেখুন, আপনি টপ অর্ডারে যদি লিটন দাসকে কেউ যদি সন্তুষ্ট থাকেন যে 25 বলে 16 রান করাটাই অনেক বড় স্বস্তির বিষয়, তাহলে আমি বলবো যে হি ইজ লিভিং ইন ফুলস ওয়ার্ল্ড। আপনি টপ অর্ডার ব্যাটার মানে ওপেনার ব্যাটার যখন আপনি 25 বল খেলে ফেলেছেন, তিনি 16 রান কেন করবেন? তার তো রান স্কোরটা আর একটু বেশি হতে হবে। এর মূল কারণটা আমি সবসময় একটা কথা বলে এসেছি যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কখনোই কিন্তু একজন অফ ফর্মে খেলোয়াড়কে ফর্মে ফেরানোর জায়গা না। তিনি ফর্মে থাকবেন, এখানে এসে পারফর্ম করবেন। তো বাংলাদেশ দল একজন অফ ফর্মের ক্রিকেটারকে নিয়েই এসেছিল এখানে, এবং তার কাছ থেকে আশা করছিল যে তিনি হয়তো যত দিন যাবে একটা দুটো ম্যাচে পরে হয়তো ফর্মে ফিরবেন। কিন্তু একটা ম্যাচ গেল, দুটো ম্যাচ গেল, তিনটে ম্যাচ গেল, এখন চতুর্থ ম্যাচও গেল, পঞ্চম ম্যাচ চলছে, এখন পর্যন্ত লিটন দাস তেমন ভাবে ফর্মে ফিরতে পারেনি। একটা ম্যাচে তিনি গ্রাফটিং ক্রিকেট খেলেছিলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে, 36 রানের ইনিংস, কিন্তু টপ অর্ডার ব্যাটারের কাছ থেকে আপনি এত ম্রিয়মান এবং এত নরম টাইপের পারফরমেন্স যখন পাবেন এবং সেটাতে যদি সন্তুষ্ট হবেন তাহলে আপনি বেশি সামনে দূর বাড়তে পারবেন না। তো সেই কারণে টপ অর্ডারে রান অবশ্যই প্রয়োজন, এবং সেটা যদি আপনি করতে পারেন তাহলে মিডল অর্ডারের উপর একটু প্রেশারটা কমে। আমার কাছে মনে হচ্ছে যে এই ম্যাচেও বাংলাদেশ দলের টপ অর্ডার এক অর্থে ব্যর্থই হয়েছে। নাজমুল হোসেন শান্ত রান করেছেন, কিন্তু সেটা তারকে তিনি উপরের থেকে আর কারো সাপোর্টটা পাননি। সাপোর্টটা তিনি যদি পেতেন তাহলে দেখতেন যে এই ম্যাচের স্কোরটা হয়তো একটু বেশি হতে পারতো, এবং আমরা আজকে একটু অন্য বিষয় নিয়ে হয়তো আলোচনা করতে পারতাম যে বাংলাদেশ দল খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে ব্যাটিং এ এবং লড়াই করে অন্তত হেরেছে। কিন্তু এই ম্যাচে বাংলাদেশ দলের লড়াইটা কোনো জায়গায় হয়নি, ব্যাটিং এর লড়াইটা হয়নি, বোলিং এও হয়নি, এবং এক অর্থে ম্যাচ প্ল্যানিং এও কিন্তু সেরকম ভাবে কোনো কিছু হয়নি। সো অফ ফর্মে থাকা খেলোয়াড়কে নিয়ে আপনি যখনই দল সাজাবেন তখন কিন্তু এই ধরনের সমস্যা অবশ্যই তৈরি হবে। এবং আজকে বাংলাদেশ দল সবচেয়ে বড় বিপদে পড়েছে, সেটা হলো যে শুরুতেই আপনি প্রথম তৃতীয় বলেই কিন্তু তানজিদ তামিম আউট হয়ে গিয়েছেন, যিনি এর আগে ম্যাচগুলোতে খুব আহামরি কোনো পারফরমেন্স দেখান নেই, কিন্তু তিনি শুরু থেকে একটু টিকে থাকার চেষ্টাটুকু করেছিলেন। যে টিকে থাকার চেষ্টাটুকু করলেও কিন্তু অনেকে সফল হচ্ছে না বাংলাদেশ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ দলের সবচেয়ে বড় সমস্যার বিষয়টুকু হলো যে পাওয়ার প্লেতেই বাংলাদেশ দলের ম্যাক্সিমাম পাওয়ারটুকু শেষ হয়ে যাচ্ছে। ওপেনাররা আপনি শুরুর দিকেই কোনো প্রতিপক্ষের বোলারদেরকে সামাল দিতে পারছেন না। তো শুরুতেই ধাক্কা যখন আপনি খাবেন, সেই ধাক্কা সামাল দেওয়াটা টাফ হয়ে যায়। এবং বাংলাদেশ দল আমরা দেখেছি যে যখনই আপনি শুরুটা একটু ভালো হয় তখনই সেই ম্যাচে বাংলাদেশের একটা ভালো করার মানে পার্সপেক্টিভটা বা সুবিধাটা বা অনুষঙ্গটা তৈরি হয়। বাংলাদেশ দল এখন পর্যন্ত শুরুটাই ভালো করতে পারেনি দেখেই বাংলাদেশের মাঝখানেও ভালো হচ্ছে না এবং ফিনিশিংটাও ভালো হচ্ছে না। এই ম্যাচে একটা ভালো সুযোগ ছিল, আমরা কিন্তু হারিয়েছি সুযোগটা, কোনো সন্দেহ নেই যে এই ধরনের উইকেটে আপনি টসে হেরেও আগে ব্যাট করার সুযোগটা পেলে 180 বা 190 রান করার একটা সুযোগ বাংলাদেশ দলের সামনে ছিল। আরেকটা বিষয় একটু যোগ করি, সেটি হলো যুক্তরাষ্ট্রের যে বিশ্বকাপের যে ম্যাচগুলো যে মাঠে হয়েছিল, যে উইকেটে হয়েছিল, সেই উইকেটগুলোর সাথে কিন্তু এখন এই ওয়েস্ট ইন্ডিজের মাঠের ডিফারেন্সটা পরিষ্কার হয়ে আসছে। এখানে দেখবেন আপনি স্পিনাররা হয়তো একটু টার্ন পাচ্ছেন, কিন্তু কোনো বল সেরকম ভাবে লো হয়ে আসছে না, বা কোনো বল আপনি খুব স্কোয়ার টার্নারও হচ্ছে না, অথবা কোনো বল একদম পুরো আপনার ওই একই লেন্থে পড়ে দুটো অসমান বাউন্সও কিন্তু হচ্ছে না। তো সেই অর্থে বলা যেতে পারে যে ওয়েস্ট ইন্ডিজের উইকেট ব্যাটিং উইকেটের মতোই হয়ে পড়েছে, এবং এখানে যদি আপনি 180 বা 190 রান না করেন তাহলে ম্যাচ জেতার চিন্তাটা খুবই দুরূহ একটা ব্যাপার। আগের দিন ওয়েস্ট ইন্ডিজ এখানে 180 রান করলেও ইংল্যান্ড সেটা কিন্তু সহজে চেস করে গিয়েছে। তো এই কারণে এই উইকেটে অবশ্যই আপনাকে 180 বা 190 রান আপনাকে করে তারপরে প্রতিপক্ষকে একটু চ্যালেঞ্জে পাঠাতে হবে। যে চ্যালেঞ্জটুকু বাংলাদেশ দল আজকে অস্ট্রেলিয়াকে দিতে পারেনি বলেই এটা এক অর্থে ওয়ান সাইডেড
অ্যাফেয়ার্স এর মতো ম্যাচটা হয়েছে। বাংলাদেশের টপ অর্ডার নিয়ে সমস্যা আছে। আমরা যদি টু ডাউনে অর্থাৎ 4 নাম্বার ব্যাটিং পজিশনের কথা বলি, এতদিন সেখানে সাকিব, তাহিদ হৃদয়রা ব্যাটিং করেছেন। আজকে সেখানে ব্যাট করেছেন রিশাদ হোসেন, যিনি শ্রীলঙ্কার বিপক্ষে 27 বলে একটা 50 করেছিলেন। এর পরবর্তীতে 18 বলে 48 রান করে ম্যাচ জিতিয়েছেন। এই বিশ্বকাপেও দুইটা ওই জায়গায় নেমে ক্রুশাল মোমেন্টে, এই যে সবশেষ ম্যাচে নেপালের বিপক্ষে একটা 6 একটা 4 অর্থাৎ পার্থক্য গড়ে দিয়েছিলেন। আজকে তাকে 4 নাম্বারে খেলানো হলো এবং প্রেস কনফারেন্সে ক্যাপ্টেন নাজমুল শান্তকে যখন জিজ্ঞেস করা হলো যে হোয়াই রিশাদ এট নাম্বার 4, আর শান্ত একটা কথা বলেছেন যে আমরা রিশাদ স্পিনের বিপক্ষে খুব ভালো খেলে। আমরা যদি অতীতও দেখি, হাসারাঙ্গার বিপক্ষে তিনি আসলে খুব ভালো খেলেছেন এবং স্পিনের বিপক্ষে ভালো খেলা আর অকেশনালি ভালো খেলা আর এমন একটা ম্যাচে এসে একটা লোয়ার অর্ডার ব্যাটারকে, যে কিনা খুব ভালোই খেলছেন, তাকে অ্যাডাম জাম্পার সামনে দিয়ে দেওয়া, এটা কি আসলে অন্যদের উইকেটটা সেভ করতে, নাকি আসলে রিশাদের উপর ভরসাটা বেশি হয়ে গিয়েছে? দেখুন, আপনি অস্ট্রেলিয়ার মতো দলের বিরুদ্ধে যদি জিততে চান তাহলে আউট অফ দ্য বক্স আপনাকে একটু চিন্তাটুকু করতেই হবে। শুধু কনভেনশনাল চিন্তা নিয়ে যদি মাঠে এত ভালো দলের বিরুদ্ধে খেলতে নামেন আপনি, তাহলে জিততে পারবেন না। সেই বিচারে বাংলাদেশ দল এখানে একটা আউট অফ দ্য বক্স একটা চিন্তাটা করেছিল যে রিশাদ হোসেনকে আপনি লোয়ার অর্ডারে ব্যাটিং এ না পাঠিয়ে যদি 4 নম্বরে ব্যাটিং এ পাঠানো হয়, তিনি যদি কম বলে একটু বেশি রান করে দিয়ে আসতে পারেন, তাতে দলের স্কোরটা একটু ভালো পর্যায়ে যেতে পারে। সেই একটা ক্যালকুলেটিভ একটা ঝুঁকি বাংলাদেশ দল নিয়েছিল। আমি এটাকে বলবো যে একটা কারেজিয়াস ডিসিশন। কারণটা হলো যে আপনি শেষের দিকে দেখুন, শেষের দিকে কিন্তু অনেক ব্যাটার ছিলেন, তারাও কিন্তু রান করতে পারেননি। সো আপনি এই সিদ্ধান্তটা যে নিয়েছেন, ইটস এ ভেরি গুড ডিসিশন আমি মনে করি। যে কিন্তু সিদ্ধান্তটা হয়তো কাজে লাগেনি। এটাই যদি আপনি রিশাদ এখানে দেখবেন যে আপনি 10 বলে যদি 20 রানের একটা অথবা 25 রানের একটা ইনিংস খেলে দিয়ে আসতেন, তাহলে আজকে আমরা হয়তো বলতাম যে এটা খুবই ভালো একটা সিদ্ধান্ত ছিল। সিদ্ধান্ত আপনাকে নিতেই হবে, সেটা কখনো আপনার কাজে দেবে এবং কখনো কিন্তু আপনি দেখবেন যে সেই সিদ্ধান্তটা আপনি হয়তো মিসফায়ার করছে। কিন্তু সিদ্ধান্ত নেওয়াটা অনেক বড় একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। সো আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ দল এখানে রিশাদকে যে কারণে পাঠিয়েছিল সেটা তিনি করতে পারেননি, কিন্তু সিদ্ধান্তটা সঠিক ছিল। সো এই প্রসেসে আমার কাছে মনে হচ্ছে না যে টিম ম্যানেজমেন্টকে কোনো দায় দেওয়া যেতে পারে বা করা যেতে পারে। আর রিশাদ খুব বেশি সময় কিন্তু টিকেননি এবং সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন। সো 4 জায়গায় যে ব্যাটিং করার যার কথা ছিল, তিনি জাস্ট একটা পজিশন পিছনে এসে করে ব্যাটিং করেছেন দেখে তার যে আপনার জায়গাটুকু নড়ে যাবে বা তার যে সমস্যা তৈরি হবে, এমন ভাবার কোনো কারণ নেই। সো আমার কাছে মনে হচ্ছে যে রিশাদকে যে ব্যাটিং অর্ডারে প্রমোশন দেওয়ার যে সিদ্ধান্তটা, তাতে টিম ম্যানেজমেন্টের কোনো ভুল সিদ্ধান্ত ছিল না। বিষয়টা হলো যে রিশাদ হোসেন সেই জায়গাটায় নিজেকে প্রমাণ করতে পারেননি। শ্রীলঙ্কার বোলারদের বিরুদ্ধে খেলা এবং অস্ট্রেলিয়ার এই চ্যাম্পিয়ন বোলারদের বিরুদ্ধে এই উইকেটে এই ধরনের পরিস্থিতিতে ফেস করাটা সম্পূর্ণ ভিন্ন একটা বিষয়। আজকে রিশাদকে যে জায়গাটাকে পাঠানো হয়েছিল সেটাকে আজকে ক্লিক করে নাই, এমন হতে পারে যে পরের ম্যাচে ক্লিক করতে পারে। এবং একটা বিষয় আমার কাছে খুব ভালো লেগেছে, সেটি হলো যে এই ম্যাচে বাংলাদেশ দল শুধু ব্যাটিং অর্ডারে না, আপনি দেখবেন যে একাদশে একটা বিকল্প চিন্তা নিয়ে কিন্তু মাঠে নেমেছিল এবং তাতে তারা এক অর্থে বলতে গেলে আমি বলবো যে সফলই হয়েছে। তারা একজন জেনুইন ব্যাটারকে কমিয়ে এখানে অলরাউন্ডারকে খেলিয়েছে, শেখ মাহাদিকে খেলিয়েছে এবং শেখ মাহাদি আপনি বোলিংটা 4 ওভারে 22 রান তিনি দিয়েছেন। ভেরি গুড বোলিং, কোনো সন্দেহ নেই। একজন অফ স্পিনারের কাছ থেকে আপনি টি-20তে খুবই ভালো একটা বোলিং বিশ্লেষণ এটা, যেহেতু আপনার উপরের দিকে এবং তিনি পাওয়ার প্লেতে বোলিং করেছেন। শুরু থেকে তিনি অস্ট্রেলিয়ার 2 অ্যাটাকার যে ব্যাটার রয়েছেন ডেভিড ওয়ার্নার এবং ট্রাভিস হেড, তাদের বিরুদ্ধে বোলিং করেছেন এবং ভালোই বোলিং করেছেন। এক করতে উইকেট কোনো পাননি, কিন্তু রান খুব একটা বেশি কিছু দেননি। আর এটা কিন্তু একটা ম্যাচ আপের মধ্যেই ছিল, যেহেতু আপনি অস্ট্রেলিয়ার ওপেনার 2 ব্যাটার আপনার বাঁহাতে ব্যাট করে থাকেন, তো বাঁহাতের ব্যাটারের জন্য একজন অফ স্পিনার অনেক সময় কার্যকর হতে পারে। সেটা আমরা আজকেও দেখছি, তিনি উইকেট পাননি কিন্তু রান আটকে দিয়েছিলেন, এক অর্থে বলা যেতেই পারে। আপনি দেখবেন যে কথাটা আমরা বলছিলাম যে একজন জেনুইন অফ স্পিনারের অভাব কিন্তু বাংলাদেশ দল একাদশে অনেক লম্বা সময় ধরে কিন্তু মিস করছে। এই কারণে আপনি পার্ট টাইম বোলার মাহমুদুল্লাহ রিয়াদকে দিয়ে বোলিংটা করানো হচ্ছিল, অফ স্পিনার কাজটুকু করে নেওয়া হচ্ছিল। যেহেতু আজকে জেনুইন একজন অফ স্পিনার খেলেছে, এই কারণে মাহমুদুল্লাহ রিয়াদকে বোলিং করতেই হয়নি। তো সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে এই ধরনের একটা একদম কনভেনশনাল চিন্তার মধ্যে না, আপনি অবশ্যই একটু আউট অফ দ্য বক্স চিন্তা করবেন এবং প্রতিপক্ষকে আটকাতে হলে ডিফারেন্ট কিছু একটা চিন্তা করে বা পরিকল্পনা করে আপনাকে মাঠে নামতে হবে। সেই কাজটুকু বাংলাদেশ আজকে এখানে করেছে। তাতে সেই ধরনের ডিফারেন্ট চিন্তায় আপনি প্রত্যেকদিন সফল হবেন তা কিন্তু না, কিন্তু যেদিন সফল হবেন সেদিন আপনি কিন্তু ম্যাচ উইনার হবেন। সে অর্থে বলা যেতে পারে ভারতের বিরুদ্ধে আমাদের পরবর্তী যে সেই ম্যাচের জন্য নিশ্চিতভাবে বাংলাদেশ দল বাড়তি বা অন্য কোনো চিন্তা করছে, সেই ড্রয়িং বোর্ডে খুব সম্ভবত টিম ম্যানেজমেন্ট ড্রয়িং বোর্ডটা নিয়ে এখনই বসতে শুরু করে দিয়েছে। শেখ মাহিদি 4 ওভার করেছেন এবং 11-12 ওভারের ম্যাচে তিনি তার কোটা পূরণ করেছেন। বাঁহাতি 2জন ওদের ওপেনার ছিলেন তাদের বিরুদ্ধে। এই ক্ষেত্রে আমরা সবসময় দেখি যে বাঁহাতি
ব্যাটার দুজন থাকলে সাকিব আল হাসান খুব বেশি বোলিং এ আসেন না, এই জন্য আজকে সাকিবের 11 ওভার 12 ওভার পর্যন্ত যে খেলাটা হয়েছে সেখান পর্যন্ত সাকিবের বোলিং এ আসাটাই হয়নি, অর্থাৎ সাকিব আজকে বলই হাতে নেননি। আমি বলের ব্যাপারটা না হয় ধরলাম যে লেফটি লেফটি কম্বিনেশনের কারণে সাকিব আসেননি, কিন্তু আমি যদি বলি ব্যাটিং এ সাকিবের যে হাল, বোলিং এ অবস্থা হচ্ছে এমন যে লাস্ট নেপাল ম্যাচের আগে তিনি 7 ইনিংস উইকেট পেয়েছেন একটা। আর যদি ব্যাটিং এর কথা বলি, ব্যাটিং এর শেষ কবে সাকিব ভালো খেলেছিলেন নেদারল্যান্ডস ম্যাচটা যদি বাদ নেই, সেক্ষেত্রে সেটা খুঁজতে অনেক দূরে যেতে হবে, 20-21 ইনিংস পেছনে যেতে হবে। নেদারল্যান্ডস ম্যাচে যখন সাকিব বড় রান করেছেন, সাকিব এমন এক জায়গায় ব্যাট করেন যেখানে তিনি যখন বড় রানটা করেছিলেন নেদারল্যান্ডসের বিপক্ষে 64 করেছিলেন, সেদিন বাংলাদেশ এই বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বড় সংগ্রহটা পেয়েছে। এছাড়া বাদ বাকি ম্যাচগুলোতে সাকিবের ব্যাট আসেনি এবং বাংলাদেশের ব্যাটও খুব বেশি বড় স্কোর হয়নি বাংলাদেশ দলের। তো সাকিব যে জায়গায় একটা গুরুত্বপূর্ণ জায়গায় ব্যাট করেন 4-5, তো সেই জায়গাটা আসলে সাকিবের আজকেও ব্যাটিং এ রান নেই, ব্যাটে রান নেই। এটা কি আসলে বাংলাদেশ দলকে রান না হওয়ার পেছনে, বড় রান না হওয়ার পেছনে একটা অবস্ট্রাক্ট হিসেবে কাজ করছে কিনা, অবস্ট্রাক্ট হিসেবে? না, সাকিব যে জায়গায় ব্যাটিংটা করে থাকেন সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ জায়গা, এবং তার কাছ থেকে দল কিন্তু আপনার আরো ভালো ব্যাটিং আশা করছে। সেটা আমরা দেখেছি যে এই টুর্নামেন্টের শুরু থেকে তিনি ব্যাট হাতে সেরকম ভাবে নিষ্প্রভ রয়েছেন। একটা ম্যাচে নেদারল্যান্ডস এর ম্যাচে তিনি হাফ সেঞ্চুরি করেছিলেন এবং সেখানে ম্যান অফ দি ম্যাচ হয়েছেন। কিন্তু তিনি যে পজিশনে ব্যাট করেন সেই পজিশনে আপনাকে শুধুমাত্র 5 ম্যাচে একটাতে যদি আপনি ভালো পারফরমেন্স করেন তাহলে দল কিন্তু বেশি দূর সামনে বাড়তে পারবে না। এবং সাকিব এই ধরনের এই পরিস্থিতি কিন্তু অনেক লম্বা সময় ধরে সামলেছেন। দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার তিনি জানেন যে কিভাবে কোন পজিশনে কখন ব্যাট করলে রান পাওয়া যেতে পারে এবং কোন প্রতিপক্ষের বিরুদ্ধে আপনার কোন পরিকল্পনা নিয়ে নামতে হবে, সেটা কিন্তু তার চেয়ে ভালো আর কেউ জানে না। এই ওয়েস্ট ইন্ডিজে তিনি প্রচুর ম্যাচ খেলেছেন, সিপিএল এ খেলেছেন। সো ওয়েস্ট ইন্ডিজের সব উইকেট কিন্তু তার মোটামুটি বা সব কন্ডিশন তার জন্য কিন্তু খুবই পরিচিত একটা জায়গা। সো আমরা অন্তত আশা করছিলাম যে প্রথম ম্যাচে তিনি এর আগের ম্যাচে নেদারল্যান্ডস এর বিরুদ্ধে যে ম্যাচে যে ভালো পারফরমেন্স করেছিলেন, সেই পারফরমেন্সের যদি ধারাবাহিকতা কিছুটা দেখাতে পারতেন তাহলে দেখতেন যে আপনি স্কোরটা একটু বড় হতো। যেটি বলছিলাম যে আপনি যখন 8 জন ব্যাটসম্যান নিয়ে খেলবেন, সেখানে যদি শুধুমাত্র 2 জন ব্যাটার আপনার একজন 40 এবং একজন 41 রান করেন এবং তারপরে আপনার কোন ব্যাটার আর তৃতীয় ব্যাটার রান হলো গিয়ে আপনার 16, তারপরে বাদ বাকি সব ব্যাটার কিন্তু আপনার ব্যাটসম্যানের কথা আমি বলছি। শেষের দিকে তাসকিন একটু রান করেছিলেন, 13 বা 14 রানের মতো করেছেন, কিন্তু তাসকিনের রান কাছ থেকে যে রানটা আসে সেটা এক অর্থে কিন্তু বোনাস। আমি বলছি ব্যাটারদের কথা, যে 7 জন বা 8 জন ব্যাটার নিয়ে আপনি খেলেন, তাদের মধ্যে থেকে অন্তত 4 জন যদি আপনি প্রত্যেকটা ম্যাচে ভালো পারফর্ম করতে পারেন তাহলে দেখবেন যে আপনি স্কোরটা আপনার অনেক বড় হবে। তো আজকে সেই সুযোগটা বাংলাদেশ দলের সামনে ছিল। উপরে থেকে আপনার নাজমুল হোসেন শান্ত 41 রান করেছেন এবং তাহিদ হৃদয় টি-20 সুলভ খেলে 40 রান করেছেন। তো অন্তত আরো যে 2 জন ব্যাটারের কাছ থেকে যদি একটু ভালো রান আসতো, বিশেষ করে সাকিব বা মাহমুদুল্লাহ রিয়াদের কাছ থেকে এই ক্রুশিয়াল ম্যাচে যদি রান আসতো তাহলে বাংলাদেশের সঞ্চয়টা আরেকটু বড় হতো। সামনে যে দুটো ম্যাচ রয়েছে সুপার 8-এর সেই ম্যাচগুলোতে অন্তত আমরা এই যে ব্যাটিং এর একটা দৈন্যতা বা ব্যাটিং এর একটা শূন্যতা রয়েছে, এই শূন্যতা অবশ্যই আপনাকে মেটাতে হবে। এই শূন্যতা মেটাতে না পারলে আমাদেরকে কিন্তু প্রত্যেকদিন সেরকম ব্যাটিং ব্যর্থতার গল্পই করতে হবে এবং ব্যাটিং ব্যর্থতা নিয়েই আলোচনা করতে হবে, যেটা আমরা সাধারণত করতে চাই না বা আমাদের জন্য ঠিক শোভন কিছু না। আর আমরা আশা করছি বাংলাদেশ দল পরের ম্যাচে যেন ব্যাটিং এর যে সমস্যা রয়েছে সেই সমস্যা কাটিয়ে উঠতে পারে। এবং সবচেয়ে বড় বিষয়টা হলো যে ব্যাটিং করাটা যাদের মূল কাজ, অর্থাৎ এডুকেটেড ব্যাটসম্যান হিসাবে বা প্রকৃত ব্যাটসম্যান হিসাবে যারা খেলেন, তারা যেন তাদের ব্যাটিংটা ভালো করতে পারেন এবং আমাদের ব্যাটিং এর যে শূন্যতা তৈরি হয়েছে, যে ভ্যাকুয়াম তৈরি হয়েছে, সেই ভ্যাকুয়ামটা যেন কাটিয়ে উঠতে পারি আমরা। আপনি গতকাল বলছিলেন যে অস্ট্রেলিয়াকে যদি আমরা হারাতে পারি তাহলে আমাদের সেমি রাস্তা 70% খোলা হয়ে যাবে, সেমিতে যাওয়া খুবই সহজ হয়ে যাবে। যদি অস্ট্রেলিয়াকে হারাতে পারি সেক্ষেত্রে আর একটা ম্যাচ জিতলেই আমাদের চলবে। তো সেক্ষেত্রে প্রথম ম্যাচটা আমরা হেরে গিয়েছি, পরের ম্যাচ আমাদের প্রতিপক্ষ ইন্ডিয়া, যারা গতকাল আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছে। এর পরবর্তীতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ। বাংলাদেশের জন্য সেমিতে যেতে হলে 2টা ম্যাচই মাস্ট উইন এবং ডু অর ডাই ম্যাচ। এখানেই 2টা ম্যাচই বাংলাদেশকে এখন জিততে হবে যদি বাংলাদেশ সেমিতে যেতে চায়। তো সেক্ষেত্রে ভারতের বিপক্ষে ম্যাচ, এই যে ভারতের বিপক্ষে বড় মঞ্চে বাংলাদেশের আহামরি সাফল্য নেই, কিন্তু খুব একটা কিন্তু এই ম্যাচটা যখন হয় ভারত বাংলাদেশ, সেটা নিয়ে অনেক বেশি ক্রেজিনেস দুই দেশের ভক্তদের মধ্যে, প্লেয়ারদের মধ্যে কাজ করে। দিন শেষে বড় কথা হচ্ছে 22 গজে যে দলটা ভালো খেলবে তারাই দিন শেষে ম্যাচ জিতবে এবং তারাই পরের রাউন্ডে যাবে। এখন সেক্ষেত্রে কথা হচ্ছে, শান্ত বলেছেন যে ইন্ডিয়া ম্যাচের জন্য তারা ভালোভাবে প্রস্তুত হচ্ছেন। তো ইন্ডিয়া ম্যাচের সাথে আজকের এই বাংলাদেশের যে মাইন্ডসেট দেখা গেল, যে বডি ল্যাঙ্গুয়েজ দেখা গেল, ব্যাটিং লাইন আপে যে সমস্যাগুলো দেখা যাচ্ছে, আর ইন্ডিয়া অন্যদিকে যে মেজাজে আছে, আফগানিস্তানকে যেভাবে তারা হারিয়েছে,
তো সব মিলিয়ে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে কি বাংলাদেশ 50-50 চান্সেস আছে কি, নাকি বাংলাদেশ খানিকটা পিছিয়ে? দেখুন, সুপার এটে 4টা দল, প্রত্যেকটা গ্রুপে 4টা করে দল খেলছে এবং একটা দলের 3টি করে ম্যাচ রয়েছে। এখানে ইকুয়েশনটা হলো যে আপনি যদি একটা ম্যাচ জেতেন তাহলে সেমিফাইনালের পথে এক পা এগিয়ে থাকবেন, এবং সেই কাজটাই করেছে এখন পর্যন্ত অস্ট্রেলিয়া। এবং এই গ্রুপ থেকে অস্ট্রেলিয়া ও ভারত তারা তাদের একটি করে ম্যাচ জিতেছে এবং সেমিফাইনালের পথে তারা মানে ওয়ান স্টেপ অ্যাহেড বলা যেতে পারে আফগানিস্তান এবং বাংলাদেশের তুলনায়। সো তারা যদি আরেকটা ম্যাচ জেতে তাহলে কিন্তু সেমিফাইনাল তাদের জন্য নিশ্চিত হয়ে যেতে পারে। যদি না আপনার ওই একই গ্রুপে আবার অন্য দলগুলো দুটো করে ম্যাচ জিতে ফেলে, সেক্ষেত্রে রান রেটের একটা ইকুয়েশন আসবে। তো আমরা সেই ইকুয়েশনে যাচ্ছি না। এখানে প্রথম ম্যাচ জেতাটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা জেনেই কিন্তু অস্ট্রেলিয়া এবং ভারত প্রত্যেকটা ম্যাচ জিতে তারপরে আপনার এখানে সেমিফাইনালে খেলার সুযোগটা নিতে চাইবে। আর যেহেতু আপনার সেমিফাইনালে যে দল যারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে তারা সেমিফাইনালে কিন্তু আপনার অন্য গ্রুপের আপনার নিচের সিটিং এর দলটাকে পাবে। সেই অর্থে এখানে সব দলই চাবে যে অন্তত সেমিফাইনালে যাওয়ার পথে যে কটা ম্যাচ রয়েছে সবগুলো ম্যাচ জেতার জন্য। সেমিফাইনালের রাস্তাটা এখন অস্ট্রেলিয়া এবং ভারতের জন্য খুবই পরিষ্কার হয়ে গিয়েছে, ওয়ারেজ বাংলাদেশ এবং আফগানিস্তানের জন্য সেই রাস্তাটা ক্রমশ জটিল থেকে জটিলতর হয়েছে। আপনি এখন মাত্র দুটো ম্যাচ বাকি রয়েছে এবং এই দুটো ম্যাচই আপনাকে জিততে হবে। তো শক্তি, পরিসংখ্যান, সামর্থ্য এবং এই মুহূর্তের ফর্ম সবকিছু যদি বিবেচনা করতে বলেন, সেক্ষেত্রে বলা যেতে পারে যে বাংলাদেশ এবং আফগানিস্তান সেই হিসাব থেকে ছিটকে পড়েছে, কোনো সন্দেহ নেই, প্রথম ম্যাচে হারের পর, এবং অনেক দূর এগিয়ে গিয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। তবে বাংলাদেশ দলের জন্য এই সুপার 8-এ খেলার জন্য যে ধরনের একটা মনোভাব দেখানোর কথা বলেছিলেন কোচ চন্দ্রিকা হাথুরুর সঙ্গে, সেটা কিন্তু বাংলাদেশ দল আমার কাছে মনে হচ্ছে যে ব্যাটিং এর সেই মনোভাব বা সেই মন খুলে বা আপনার ফ্রিলি ক্রিকেট খেলার যে একটা বিষয় সেটা কিন্তু দেখাতে পারেনি। কোন অর্থে দেখাতে পারেনি আমি শুধু ছোট্ট একটা উদাহরণ দিই। লিটন দাস, তিনি আপনি 25 বল খেলে 16 রান করেছেন, মাত্র 2টি বাউন্ডারি হাঁকিয়েছেন। এটা থেকে বোঝা যাচ্ছে যে তিনি আসলে উইকেটে গিয়ে একটু সেট হয়ে তারপর খেলতে চাচ্ছেন, অর্থাৎ তার কাছ থেকে ফর্মে ফেরাটা ছিল মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। আপনি সিচুয়েশন কন্ট্রোলটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস ছিল না। সো এটা আমি মনে করি যে এখান থেকে কিন্তু সমস্যাটা কিছুটা হলেও কিন্তু তৈরি হয়েছে। এবং আরেকটা জিনিস হলো যে যেটি বললাম যে অন্তত 5 জন ব্যাটার আপনি সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন। আপনি রিশাদ, মাহদি, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান এবং তানজিদ তামিম, এই 5 জনের আপনার সম্মিলিত সংগ্রহ হলো আপনার মাত্র 12 রান। এই 5 জন মিলে 12 রান করেছেন এবং বল খেলেছেন কত জানেন? তারা সব মিলিয়ে টোটাল বল খেলেছেন 21টি বল। তো এই 5 জন ব্যাটার যখন আপনি 21 বলে 12 রান করবেন, সেখানে তো দল অনেক দূর পিছিয়ে যাবে। এই 21 বলে যদি আপনি 40 রান হতো তাহলে দেখতেন যে আজকের এই ম্যাচের ইকুয়েশনটা একটু অন্যরকম হতে পারতো। দেখুন, বাংলাদেশ দলের যে আপনি রিশাদ হোসেনের কথা বলছিলেন যে তারা আউট অফ দ্য বক্স 4 নম্বরে তাকে খেলিয়েছে, ঠিক একই রকম ভাবে ভারতও কিন্তু এই বিশ্বকাপের ঋষভ পান্থকে তারা কিন্তু ওয়ান ডাউন পজিশনে ব্যাট করাচ্ছে এবং তাতে তিনি সফল হচ্ছেন। সব ম্যাচে যে সফল হয়েছেন তা না, কিন্তু যে কটা ম্যাচে সফল হয়েছেন সেখানে কিন্তু দল অনেক এগিয়ে যাচ্ছে এবং শুরুর কন্ডিশনটা তারা অ্যাডাপ্ট করে নিতে পারছে। সো বাংলাদেশ দলকেও কিন্তু আপনার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমরা এই ধরনের একটা পরিকল্পনা নিয়েছিলাম। এখন ভারতের বিরুদ্ধে যে খেলা, ভারত অবশ্যই শক্তিশালী দল এবং আরো মাইটি দল, এবং ভারতের বিরুদ্ধে আমাদের টি-20 রেকর্ডও খুব একটা ভালো না। আমরা তাদের বিরুদ্ধে একটি ম্যাচই এখন পর্যন্ত জিতেছি, সেটি এবং দিল্লির মাটিতে, কিন্তু বিশ্বকাপের মাঠে আমরা তাদের কাছে হেরেছি। 2016 সালের সেই বিশ্বকাপের কথাই চলে আসবে নিশ্চিতভাবে এখানে। এই বিশ্বকাপে যখন ভারতের সাথে মোকাবেলার প্রসঙ্গটা আসবে, বিশেষ করে টি-20-তে, সেখানে ব্যাঙ্গালোরের সেই 1 রানে হারার ম্যাচটার কথাই সবচেয়ে বেশি আলোচিত হবে এবং এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা দুঃস্মৃতি এবং ভারতের জন্য এটা অনেক ভালো একটা সুস্মৃতি যে তারা হারতে হারতে সেই ম্যাচটা বাংলাদেশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল এবং জিতেছিল। সেই অর্থে বলা যেতে পারে যে এই বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশ সুপার 8-এর সবচেয়ে কঠিন প্রতিপক্ষ হিসেবেই হয়তো ভারতকে পাবে। সেই কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে বাংলাদেশ যদি তাদের সেরা খেলাটা খেলতে পারে, আমি বলছি না যে বাংলাদেশ জিতে যাবে, কিন্তু লড়াইটা যেন করতে পারে, সেইরকম একটা ক্রিকেট আমরা দেখতে চাই। যে কথাটা বলেছিলেন আগের দিন চন্ডিকা হাথুরু সিংহে, যে দল যেন একটু ফ্রিলি মেজাজে খেলে, একটু স্বাধীন চেতা ভাবে খেলে, একটু নিঃশঙ্ক চিত্তে খেলে, কিন্তু এখানে আমরা নিঃশঙ্ক চিত্তে ব্যাটিং করতে দেখেছি শুধুমাত্র একজনকে, তাহিদ হৃদয়, যিনি ধারাবাহিকভাবে কিন্তু করেই আসছেন। আজকের এই ম্যাচেও তিনি নিয়ারলি 200 স্ট্রাইক রেটে রান করেছেন এবং সেই রকম তাহিদ হৃদয়ের মতো যদি আরো একজন বা দুজন জেনুইন ব্যাটার যদি প্রায় প্রত্যেকটা ম্যাচে আমাদের ব্যাটিং এর হালটা ধরতেন, তাহলে আপনি দেখতেন যে ব্যাটিং এর অবস্থাটা অনেক ভালো হয়ে যেতে পারতো আমাদের, বা ব্যাটিং স্কোরটা আমাদের বড় হতে পারতো। তাহিদ হৃদয় পারছেন, বাকিরা কেন পারছেন না? আমার মনে হয় যে টিম ম্যানেজমেন্টের উচিত এখন বাদ বাকি
ক্রিকেটারদের কাছ থেকে, ব্যাটারদের কাছ থেকে এই প্রশ্নটা জিজ্ঞেস করা বা এই প্রশ্নটা আদায় করা, এবং এই প্রশ্নের উত্তর যত দ্রুত নিতে পারবে বাংলাদেশ দল, ততই দেখবেন আপনি যে ব্যাটিং নিয়ে যে সমস্যা হয়েছে সেই সমস্যার সমাধানটা আসবে। তারপর আমি বলি যে অ্যান্টিগার যে মাঠে খেলা হবে সেই মাঠের পরিস্থিতি, কন্ডিশন অন্তত ভারতের চেয়ে আগে বাংলাদেশ এটি জেনে গিয়েছে। সেদিক থেকে হয়তো কিছুটা সুবিধা বাংলাদেশ দল পাবে, কিন্তু কন্ডিশন এবং মাঠের সুবিধা পেলে কি হবে, আপনাকে সবার আগে যে কাজটুকু করতে হবে সেটা হলো যে মাঠে নেমে 22 গজে প্রপার ক্রিকেটটা খেলতে হবে, যে কাজটুকু বাংলাদেশ দল সম্মিলিতভাবে অ্যাজ এ টিম, অ্যাজ এ ইউনিট, একটা দল হিসেবে এখন পর্যন্ত করতে পারছে না। যেদিন পারবে সেদিন আমরা বাংলাদেশ দলের জয় নিয়ে আলোচনা করব, ব্যর্থতা নিয়ে নয়। ভারতের বিপক্ষে ম্যাচ, বিরাট কোহলি এবং রোহিত দুজনই ফর্মে নেই। অন্যদিকে বাংলাদেশে যে পেসাররা আছেন, টেস্ট প্রিয় তাসকিন আহমেদ, তানজিম সাকিব এবং মুস্তাফিজুর রহমান সবাই ফর্মে আছেন। রিশাদ খুব ভালো করছেন, আজকে শেখ মাহিদি সুযোগ পেয়ে তিনিও ভালো করছেন। অন্যদিকে ভারতের ব্যাটিং জানাবে বিরাট কোহলি, রোহিতরা ফর্মে নেই, কিন্তু ভারত কিন্তু ম্যাচ হারছে না, কারণ ওদের যে লম্বা ব্যাটিং লাইন আপ সেটা আসলে কাভার হয়ে যাচ্ছে। 8 জন ব্যাটার, তার উপর অলরাউন্ডার আছেন কয়েকজন, সব মিলিয়ে 8-9 জন ব্যাটারের একটা লম্বা একটা বহর। তো ভারতের লড়াইটা কি, তার উপর বাংলাদেশের যে ব্যাটার আছেন তারা ফর্মে নেই, লড়াইটা কি আসলে এই ম্যাচটাতে ভারতের ব্যাটিং লাইন আপ বনাম বাংলাদেশের পেসাররা কিংবা বাংলাদেশের বোলিং লাইন আপের কিনা? দেখুন, আমার মনে হয় যে সবকিছু ভুলে গিয়ে বাংলাদেশ দলকে যেটি করতে হবে যে আগে যদি ব্যাটিং করে তাহলে স্কোর বোর্ডে একটা বড় সঞ্চয় জোগাড় করা, যে কাজটুকু বাংলাদেশ দল এখন পর্যন্ত করতে পারছে না। তো সেটা যদি করতে পারে দেখবেন সেক্ষেত্রে বোলারদের উপরে এক ধরনের বাড়তি কিন্তু আপনি আত্মবিশ্বাস চলে আসে। আজকের এই ম্যাচে আপনি 140 রান নিয়ে অস্ট্রেলিয়ার মতো দলটাকে কিভাবে চ্যালেঞ্জ জানাবেন? এই কারণে দেখবেন যে আগে যে আমরা এই ম্যাচগুলোতে বোলারের প্রশংসা করেছি, বিশেষ করে পেস বোলারদের, তারা কিন্তু আজকে সিম্পলি ফ্লপ ছিলেন। এর আর দুটো কারণ হতে পারে। একটা কারণ হলো যে অস্ট্রেলিয়ার মতো এরকম চ্যাম্পিয়ন দলকে আপনি 140 রানের মতো মামুলি সঞ্চয় নিয়ে কখনোই আটকাতে পারবেন না এবং চ্যালেঞ্জটুকু দিতে পারবেন না। সেটা একটা বড় সেটব্যাক হিসেবে কাজ করেছে বোলারদের মানসিকতায়। এবং আরেকটা কাজ করেছে সেটি হলো যে আগের ম্যাচগুলোতে বোলাররা উইকেট থেকে কিছুটা সাপোর্ট পেয়েছিলেন, আজকে কিন্তু উইকেট থেকে সেরকম সাপোর্টটা বোলাররা পাননি। সো প্রত্যেক দিন আপনি আপনার ফেভারে উইকেট হবে বা বোলারদের ফেভারে উইকেট হবে, সেখান থেকে আপনি ভালো সুবিধা আদায় করতে পারবেন, সেটা কিন্তু নাও হতে পারে। আপনাকে এমনও দিনে খেলা হতে পারে যেদিন কিন্তু আপনি ব্যাটিং প্যারাডাইসে আপনি বোলিং করতে হবে, তো সেখানেও ব্যাটাররা যেন আপনাকে সহজভাবে খেলতে না পারেন সেই কৌশলটা বের করতে হবে। ফর দিস রিজন আপনাকে প্রয়োজন, সেটা যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হলো বোলিং এ ভ্যারিয়েশন আনা। সেই ভ্যারিয়েশনটা যদি আপনি আনতে পারেন এবং সেই প্রভাবটা যদি আপনি দেখাতে পারেন, তাহলে আপনি কিন্তু ডমিনেট করে ম্যাচে থাকতে পারবেন। কিন্তু সেই প্রভাবটা যদি দেখাতে না পারেন, তাহলে আপনি একজন সহজ সরল বোলারের মতোই কিন্তু পরিণত হবেন, যেদিন আপনি 2 ওভারে 40 রান দিয়ে ফেলবেন। সো আজকের এই ম্যাচে বাংলাদেশ দলের বোলারদেরকে খুব নিষ্প্রভ দেখা গিয়েছে। তার কারণ দুটো। একটা হলো যে স্কোর বোর্ডে যথেষ্ট সঞ্চয় জমা করতে পারেনি বাংলাদেশ দল এই ম্যাচ ডিফেন্ড করার জন্য, এক, এবং দ্বিতীয়ত উইকেট থেকে তেমন সাপোর্ট বাংলাদেশ দলের বোলাররা পাননি এবং তারা সেটা আদায় করতেও পারেননি। আর যেটি বললাম যে পাওয়ার প্লেতে অস্ট্রেলিয়া যেভাবে ব্যাটিং করেছে সেখানেই ম্যাচের 70% তারা জিতে নিয়েছে। দেখবেন সুপার হিটে যে 3টি দল খেলছে, বাংলাদেশের প্রতিপক্ষ রয়েছে, সেই 3টি দল কিন্তু ভালো ক্রিকেট খেলেই এসেই কিন্তু এখানে এসেছে। সো এদের বিরুদ্ধে যদি আপনাকে ভালো ক্রিকেট খেলতে হয় বা জিততে হয়, তাহলে অবশ্যই তাদের তুলনায় আপনাকে ভালো ক্রিকেট খেলতে হবে। সেই কারণে আমি বলেছিলাম যে সুপার হিট এই চ্যালেঞ্জ কিন্তু বাংলাদেশ দলের সামনে অনেক বেশি। এই চ্যালেঞ্জে যদি জিততে হয় তাহলে আউট অফ দ্য বক্স কিছু ক্রিকেট খেলতে হবে এবং অভিজ্ঞ ক্রিকেটার যারা রয়েছেন তাদেরকে অবশ্যই ভালো পারফরমেন্স করতে হবে এবং ফর্মে ফিরতে হবে। রোহিত শর্মা গত ম্যাচে ভালো পারফর্ম করতে পারেননি। আপনি বিরাট কোহলি 26 রান করেছিলেন, কিন্তু তিনি এই উইকেটের সাথে কিন্তু জমে গিয়েছিলেন। সো আমার কাছে মনে হচ্ছে যে তারাও বড় রান করার জন্য খুব সম্ভবত মুখিয়ে রয়েছেন, যেহেতু তারা চ্যাম্পিয়ন ক্রিকেটার, এবং চ্যাম্পিয়ন ক্রিকেটার কিন্তু কখনোই আপনি টানা ধারাবাহিকভাবে অফ ফর্মে থাকেন না। যে কথাটা আমি আপনার সাথে গত ইনসুইং এ আলোচনা করছিলাম যে ডেভিড ওয়ার্নার এখন পর্যন্ত এই বিশ্বকাপে মাত্র একটি হাফ সেঞ্চুরি পেয়েছেন এবং এটি তার শেষ বিশ্বকাপ। তো শেষ বিশ্বকাপে নিশ্চিতভাবে তিনি কিন্তু ব্যাট হাতে রাঙিয়ে দেওয়ার একটা চেষ্টাটুকু করবেন এবং আজকের এই ম্যাচে তিনি যে কায়দায় ব্যাটিং করেছেন তাতেই বোঝা যাচ্ছে যে তিনি দলকে এখনো অনেক বেশি, দলের জয়ের জন্য অনেক বেশি একটা অবদান রাখার, একটা কন্ট্রিবিউট করার চিন্তাটুকু করে নামছেন। এই চিন্তাটুকু আমার মনে হয় যে বাংলাদেশ দলের ব্যাটারদের মধ্যেও কিন্তু একটু ছড়িয়ে দিতে হবে বা তাদেরকে নিজেভাবে এটা গ্র্যাব করতে হবে যে দলের প্রয়োজনে আমাকে বড় অবদান রাখতে হবে এবং আমি অবশ্যই আজকের এই ম্যাচে ভালো পারফরমেন্স করব এবং সিচুয়েশন অনুযায়ী খেলবো। আপনি মুখস্থ করা বিদ্যা এনে আপনি যে কোনো একটা স্পিনারের খেলতে নেমে স্লগ সুইপ করলে যে রান পাওয়া যায় না, সেটা বুঝিয়ে দিয়েছেন আজকের এই ম্যাচে বাংলাদেশ দলের কয়েকজন ব্যাটারের ব্যাটিং এর যে কৌশলে তারা আউট হয়েছেন তাতেই বোঝা গিয়েছে। সো আপনাকে পরিস্থিতির দাবি মিটিয়ে খেলতে হবে
এবং অবশ্যই শর্ট সিলেকশনে একটু দক্ষ হতে হবে এবং কোন সময় কোন ধরনের শর্টস খেলতে হবে এবং কোন বোলারকে অ্যাটাক করতে হবে সেই বিষয়গুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। যে কাজটুকু যদি আপনি ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করতে পারেন এবং ভারতের বিরুদ্ধে যদি আপনি না করতে পারেন তাহলে সেই ম্যাচটাও কিন্তু এক পেশে হবে। আমরা মোটামুটি বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া ম্যাচে বা এরপরে বাংলাদেশ ভারত দুটো ম্যাচেরই আসলে সবকিছুই কভার করেছি মোটামুটি। শুধুমাত্র একটা প্রশ্ন বাকি, সেই প্রশ্নটা করে দর্শক আজকে আমরা আমাদের ইনস্টিটিউট থেকে বিদায় নিব। সেই প্রশ্নটা হচ্ছে, একদম সবশেষ প্রশ্ন হচ্ছে, ভারতের বিপক্ষে আপনি যে একাদশটা দেখছেন বাংলাদেশের, সেখানে আসলে এই একাদশ থেকে কোনো পরিবর্তন দেখেন কিনা, আর দেখলেও সেটা আসলে কোন জায়গাটার পরিবর্তন আসতে পারে যদি আসে সেক্ষেত্রে? দেখুন সেই দিন পরিস্থিতি কেমন থাকে, ওয়েদার কেমন থাকে। যদি বৃষ্টি হয় তাহলে আপনাকে একাদশের জন্য অন্যরকম একটা চিন্তা করতে হবে, আর সেটা কিন্তু আপনার ডে ম্যাচ হবে, সেটা কিন্তু নাইট ম্যাচ না। আজকে বাংলাদেশ যে ম্যাচে খেলেছিল সেখানে একই ভেন্যুতে খেলেছিল, কিন্তু সেটা ডে নাইট ম্যাচ ছিল, ফ্লাড লাইটের আলোতে খেলেছিল। এবং ভারতের বিরুদ্ধে যে ম্যাচটা সেটা ওয়েস্ট ইন্ডিজ সময় সকাল 10টায় শুরু হবে এবং সেটা বাংলাদেশ সময় রাত 8:30টায়। তো সবকিছু মিলে সেদিন আবহাওয়া কেমন থাকে, ওয়েদার কেমন, বাতাস কেমন রয়েছে, অথবা বৃষ্টি হবে কিনা, প্রতিপক্ষর শক্তি সামর্থ্য সবকিছু বিবেচনা করে হয়তো বাংলাদেশ দল তাদের একাদশটা সাজানোর প্ল্যানটুকু করবে। তবে এখন পর্যন্ত আমার কাছে যা মনে হচ্ছে তাতে বাংলাদেশ দলের সবচেয়ে বড় মুখ্য এবং সবচেয়ে বড় সমস্যার বিষয়টা হলো ব্যাটিংটা। সো এই ব্যাটিং যদি ভালো করতে না পারে তাহলে ভারতের মতো দলের বিরুদ্ধে বা মাইটি দলের বিরুদ্ধে আপনি জেতাটা অনেক কষ্টকর একটা টাফ একটা ব্যাপার হয়ে যাবে। সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে এখন পর্যন্ত বাংলাদেশ দল একাদশ গঠনের তুলনায় যেটি সবার আগে করতে পারে, যে 1 থেকে 7 নম্বর পর্যন্ত যে ব্যাটার রয়েছেন সেই ব্যাটারদেরকে একটা পরিষ্কার বার্তা দিয়ে দেওয়া যে এই 1 থেকে 7 নম্বর যে ব্যাটসম্যান যারা রয়েছেন তাদের মধ্যে থেকে অন্তত 4 জনকে বা 3 জনকে বড় স্কোর করতে হবে, এবং যিনি উইকেটে সেট হয়ে যাবেন তিনি যেন বড় স্কোর করে দিয়ে আসেন এবং শেষ পর্যন্ত খেলেন। তাহলে দেখবেন আপনি বাদবাকি সমস্যাগুলো দূর হয়ে যেতে পারে। আর বাংলাদেশ দলের এখন যদি আপনি বড় কোনো চেঞ্জের কথা বলেন একাদশে, সেই চেঞ্জ করার সুযোগটাও কিন্তু নেই। আপনি বোলিং এ একটা ম্যাচে বোলিং দেখে আপনি নিশ্চিতভাবে কিন্তু 3 জন পেসারের মধ্যে থেকে যে কোনো একজনকে বসিয়ে আবার শরীফুলকে খেলাবেন সেরকম সুযোগটাও খুব একটা নেই। তারপরে আমি মনে করি যে সেদিন পরিস্থিতি কি বিষয় থাকে বা উইকেট কেমন আচরণ করে বা এর মধ্যে কোনো খেলোয়াড় যদি ইনজুরিতে পড়েন কিনা সেটা একটা দেখার বিষয় রয়েছে। সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে ব্যাটিংটাই বাংলাদেশ দলের জন্য শুরুতে যে সমস্যা ছিল সেই সমস্যাটা এখন পর্যন্ত রয়েছে। তো ব্যাটিং এর সমস্যাটা যদি আপনি কাটিয়ে উঠতে পারেন তাহলে কোন একাদশ সাজাবেন বা একাদশে আপনি বাড়তি স্পিনার নিবেন নাকি পেসার নিবেন সেই চিন্তাটা দূর হয়ে যাবে যদি ফার্স্ট এন্ড ফরমোস্ট ব্যাটিং এর সমস্যার সমাধান আপনি করতে পারেন। দর্শক, এই ছিল ইনসুইং এর আজকের পর্ব। আবারও নতুন পর্ব এবং নতুন ম্যাচ নিয়ে আমরা হাজির হব। সে পর্যন্ত সাথেই থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।